সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক। কবির কথা তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। নমস্কার, ধন্যবাদ। ইংরেজি বিভাগের অধ্যাপিকা শান্তিনা দত্ত। শান্তিনা, তুমি শুরু করো, ঠিক 10 মিনিটের মধ্যে একটু শেষ করো। ৬২ সালের পরে অবশ্যই বন্ধ হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে আপনার 1970 সালে আবার নতুন করে শ্রী সারদা বিহার বলে একটা ইনস্টিটিউট গড়ে ওঠে, সতীরঞ্জন সেন নিজে খোলেন। এর মধ্যে সতীরঞ্জন সেনের সাথে সুনীতি চ্যাটার্জির একটু ফ্রিকশন হয়ে যায়, সেটা জওহরলাল নেহরুকে করতে হয়, যেটা সিলেক্টেড ওয়ার্কস অফ জওহরলাল নেহরুতে লেখা আছে আর কি। আপনার এই ইনস্টিটিউট সারদা বিহার এখনও আছে, আমি গিয়েছিলাম ঠাকুরপুকুরে, কিন্তু চাইনিজ পড়ানো ডেফিনেটলি হয় না, টিবেটানও পড়ানো হতো, ভোট ভারত সংস্কৃতি, আর চাইনিজ পড়ানো হতো, মানে কালিম্পংয়ের তিব্বতী ভাষাটা পড়ানো হতো, আর ঠাকুরপুকুরেও পড়ানো হতো। ইয়ে কলকাতার যে চীনারা তারাও পড়াতেন, মানে শিক্ষক হিসেবে সতীরঞ্জন সেন ছিলেন। আপনারা জানবেন যে হরপ্রসাদ রায়, যিনি সাইনোলজিস্ট, বা দীপ্তিময় ভট্টাচার্য, এনাদের সাথে জড়িত ছিলেন। দীপ্তিময় ভট্টাচার্য এখানে পড়িয়েছেন, আবার পড়িয়েছেন, এবং 1951 সাল থেকে 1962 সাল পর্যন্ত করে, তারপরে এটা বন্ধ হয়ে যায়। মোটামুটি রবীন্দ্রনাথের আদর্শে যে গুরুসদয় দত্তের যে ব্রতচারী গ্রাম, সেই একটু পড়েছেন। যে মাও সেতুং যখন প্রথম মিট করলেন যে 73 সালে, যে সময়টা যে ভারত চীন সম্পর্কটা যেটা বলা হয় যে মানে সম্পর্কটা বরফ করলো, বসন্ত পরাঞ্জপে ছিলেন ইন্টারপ্রেটার। মানে ইন্ডিয়ান এম্বাসিতে তখন অ্যাম্বাসাডার নেই, ফার্স্ট সেক্রেটারি, চিফ সেক্রেটারি যেরকম লেভেলে থাকে, অ্যাম্বাসাডার না থাকলে বসন্ত পরাঞ্জপে ছিলেন। অমিতেন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে অকল্যান্ড ইউনিভার্সিটি। ঠাকুর পরিবারে জন্মগ্রহণের জন্য দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হিসেবে দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রভাবে প্রভাবিত কেশবচন্দ্র সেন প্রমুখ হিন্দু সমাজে যে কুসংস্কারের কাছে নতুনভাবে ব্রাহ্ম ধর্ম প্রচারের সমক্ষে এক আন্দোলন শুরু হয়। আমরা দেখেছি সেই সময় ভারতবর্ষের সংবাদপত্র দুনিয়াতেও একটা মানে যেটা আজকে দ্য রোল অফ মিডিয়া, which we do understand, we believe that the fourth pillar of democracy is coming in such a way where the common people like us, we are not in a position to believe or not to believe. But ভারতবর্ষের সেই সময়টা হিন্দু ব্যত্রিয় সোমপ্রকাশ তত্ত্ববোধিনী পত্রিকা, সেখানে আমরা দেখেছি ভারতীয় জনসাধারণের ওপর এক সুতীব্র প্রভাব বিস্তার করে, যেখানে জাতীয়তাবাদ, স্বাদেশিকতা, শিল্প সাহিত্য সাধনা সমস্ত কিছু বাংলার মাটিতে এবং ভারতবর্ষের মাটিতে অন্যভাবে একটা নিদর্শন স্থাপন করে। এই রকমই এক পরিপ্রেক্ষিতে ঘরে বাইরে উপন্যাস রবীন্দ্রনাথ রচনা করেন। ঘরে বাইরে উপন্যাসখানি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকাতেই রচিত। মনে রাখতে হবে, দেশ থেকে বিদেশি ইংরেজ শাসনকে তাড়িয়ে দেশকে স্বাধীন করার ডাকও এই আন্দোলনে কিন্তু সেইভাবে তীব্রভাবে দেওয়া হয়নি। বাংলাদেশকে দুখণ্ড করে ভাগ করে দেওয়ার চেষ্টাকে ব্যর্থ করার উদ্দেশ্যে দেশজোড়া এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। জানা যায় যে সুরেন্দ্রনাথ, তাছাড়া আরো অনেক রাজনীতিবিদ নেতারা সকলে রবীন্দ্রনাথ এবং রামেন্দ্র সুন্দররা
যখন মানে ইন্টেলিজেন্সিয়া, বেঙ্গল ইন্টেলিজেন্সিয়া বঙ্গভঙ্গের এগেনস্টে এবং স্বাধীনতা আন্দোলনের সপক্ষে এগিয়ে এসেছিলেন, সেই সময় বিভিন্ন নিবন্ধে আমরা দেখি রবীন্দ্রনাথ জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য তার লেখনী এগিয়ে নিয়ে আসেন। রবীন্দ্রনাথ স্বয়ং বঙ্গভঙ্গ আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণগুলি নির্দেশ করতে গিয়ে ব্যাধি ও প্রতিকার প্রবন্ধে বলেছিলেন যে আমাদের দেশের নেতা এবং যারা আন্দোলন করেন তাদের সঙ্গে জনসাধারণের যে একটা পার্থক্য থেকে যায়, যাহাদিগকে আমরা, ওনার লেখা থেকে আমরা যদি পড়ি, প্রতিকার প্রবন্ধে উনি লিখছেন, যাহাদিগকে আমরা চাষা বেটা বলিয়া জানি, তাহাদের দুঃখ সূক্ষ্ম দুঃখের মূল্য আমাদের কাছে অতি সামান্য। যাহাদের আস্থা জানিতে হইলে আমাদেরকে গভর্নমেন্টের প্রকাশিত তথ্য তালিকা প্রকাশিত করতে হয়। সুদিনে দুর্দিনে আমরা যাহাদের ছায়া মারাই না, আজ হঠাৎ ইংরেজের প্রতি স্পর্ধা প্রকাশ করিবার বেলায় তাহাদের নিকট ভাই সম্পর্ক পাতাইতে গেলে তাহারা সেটা বর্জন করিতে পারে। যার জন্য উনি বলছেন যে এই যে বিদেশি জিনিসপত্র বর্জন করার এক উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটা আমরা পুরো ঘটনার মধ্যে ঘরে বাইরে উপন্যাসে বারবার দেখেছি, যেখানে উনি পোর্ট্রে করেছেন নিখিলেশ চরিত্র বা সন্দীপ চরিত্র। এক কথায় জনসংযোগ, জনশিক্ষা। Cosmopolitan thinker, he aspired the world to become a family, one family, like Vasudhaiva Kutumbakam. Rabindranath Tagore was influenced by the teachings of Buddha and medieval Indian political thought, and he had valued man over everything. He had considered the universe as manifestation of God. He looked at person as God-man, that is Naro-Narayan, and divine man, that is Naro-Hori. And on the basis of this humanism, he has constructed his theory. Now, nobody, he said, like nobody can denounce or ignore the idea that the West has made significant contribution and development in the realm of technology, but in the realm of universalism and humanism, it is the East who were standing much high apart. And therefore he had tried to make some kind of a link between ancient wisdom and contemporary civilization, characterized by scientific spirit and advancement in technology. Because of the paucity of time, I am cutting short my paper. Tagore has combined the spirit of nationalism and internationalism, and he refused to be drawn into the politics of his time because he thought that it was devoid of human feelings. He had made a critic of narrow nationalism. Whatever essays that he has written during the time 1916 to 1917, he had warned against the nation as a very mechanical concept and has criticized imperialism, aggressive border political domination. He has said that it is the West who has given the law and order for peace of the subjugated state, but the peace that has been achieved is negative in character. The poet has compared such a system of law and order with a steamroller. It is a steamroller which is formidable in its weight and power, having its uses, but it does not help the soil to make fertile. 87 আপনার গোল্ডেন জুবিলি ইয়ার ছিল। আমাদের দূরদর্শনের, কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে একটা মানে ডকুমেন্টারি ফিল্মও বানানো হয়। বিভাস চক্রবর্তী ছিলেন, আমি সেই ছবিটা দেখেছি। আমি কনক্লুড করছি। তো দীপ্তিময়বাবু রিটায়ার করে গেলেন। দীপ্তিময়বাবু 86 থেকে 88 ওখানে ছিলেন। এতে সুনীতিবাবু নাকি বলেছেন, এবং পুরো যে আজকের যে কোর্স যেটা আমাদের জার্নালিস্টিক চাইনিজ এবং ম্যান্ডারিন চাইনিজ এইটা তখন আস্তে আস্তে শুরু হলো, এবং 76 সালে প্রথম গ্র্যাজুয়েশন প্রোগ্রাম শুরু হয়। 81-82 সালে নাগাদ মাস্টার ডিগ্রি প্রোগ্রাম শুরু হয় চীনা ভবনে। তো চীন ভারত সংস্কৃতির সেই অর্থে হয়তো পথপ্রদর্শক সেই দিক থেকে আজকে চীনা ভবনে যে একাডেমিক কোর্স যা শুরু হয়েছে, চীন ভারত মানে ওটা 53 সালে, তার আগে কলকাতায় শুরু হয়েছিল। গোল্ড পার্ক যেটা আমরা দেখছি, গোল্ড পার্কে অনেক পরে শুরু হয়েছে, ওটা 80 দশকে। থ্যাংক ইউ। ভালো ভালো পেপার পেলাম, বিশেষ করে আমার এক স্টুডেন্টের পেপারটা আমার খুব ইন্টারেস্ট করেছে, যেটা ইরানের সম্বন্ধে যেটা বললো, এবং দেখো এটা ভালো লেখা, কারণ মাথা থেকে আসেনি এটা। আচ্ছা, আমি যেটা বলছি
আমার দু একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়তো মনে হতে পারে। একটা সময় 60s-এ একটা ডিবেট উঠেছিল, সেই ডিবেটটা হচ্ছিল রবীন্দ্রনাথ সিম্বলাইজেস আর বুর্জোয়া। এটা হয়তো যারা সেই সময় যারা ছিলেন যে হি সিম্বলাইজেস বুর্জোয়া, কেন এ নিয়ে একটা ডিবেট হয়েছিল এবং এটা নিয়ে একটা আলোচনাও হয়েছিল। তা আমি এই মতের সঙ্গে ব্যক্তিগতভাবে একেবারেই একমত নয়। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ, আমরা তারপর একটা ছোটোখাটো গবেষণা বার করেছিলাম, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের বাড়ির যে পজিশন সেটাতে হয়তো বুর্জোয়া কালচার হয়তো থাকতেই পারে, বড় লোক, কিন্তু রবীন্দ্রনাথের লেখনী দিয়ে রবীন্দ্রনাথ প্রমাণ করে দিয়েছেন যে তিনি বুর্জোয়াদের পক্ষে নয়। বিশেষ করে রবীন্দ্রনাথের জাতপাত নিয়ে যে লেখাগুলো আছে, বিশেষ করে ধরুন আমাদের পূজারিণী বা ধরুন চণ্ডালিকা, রথের রশি, এগুলো সমস্ত জায়গায় ওনার রিফ্লেকশন কিন্তু পড়েছে। এবং সেটা দিয়ে আমরা মোটামুটি একটা বার করেছিলাম যে উনি কিন্তু যদিও বাই ক্লাস উনি হয়তো বুর্জোয়া বলতে পারেন, কারণ এটা একটা 60s 70s একটা ডিবেট উঠেছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা কথা আমার মনে হয়েছে, যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কি রবীন্দ্রনাথ হতে পারতেন যদি ওই লক্ষণের বেরিটা না থাকতো? রবীন্দ্রনাথ যদি পৃথিবীটাকে ওই ছোট জায়গা দিয়ে যদি দেখতেন, না দেখতেন, তাহলে কি রবীন্দ্রনাথ হতে পারত? তার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ ওই সময় জল পড়ে পাতা নড়ে এসবগুলো তো লিখেছেন, মার স্নেহ কম পেয়েছেন, এবং কোনো একটা জায়গায় লিখেছেন যে অবসর সময় বিনোদনের জন্য আংশিক স্নেহের প্রকাশ, মা এসে বলতো কিরে রবি কেমন আছিস বলে। রবীন্দ্রনাথ মার স্নেহ পাননি। কিন্তু রবীন্দ্রনাথ যদি ওই বদ্ধ ঘরের লক্ষণের বেরিতে না থাকতেন, যদি উন্মুক্ত থাকতেন, তাহলে কি রবীন্দ্রনাথ হতে পারতেন? এটা একটা আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আমারও রয়েছে, আপনারা তার উত্তর দিতে পারবেন ভালো করে। যেটা হচ্ছে রবীন্দ্রনাথের আমার যেটা মনে হয়েছে, গ্লোবালাইজেশন, হান্টিংটন যেটা বলেছে, রবীন্দ্রনাথ তো বহুদিন আগে বলেছে, শান্তিনিকেতন তার এক্সাম্পল, যেখানে মানুষ উন্মুক্ত মনে কথাবার্তা বলবে। এবং বিশেষ করে রবীন্দ্রনাথের শেষের যে লেখাটা, সেটা একটা মারাত্মক লেখা, সেটা হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। মারাত্মক, সেটাই ওনার লাস্ট লেখা, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। সেটা তিনি সভ্যতার সংকট যেটা বোঝার বাংলা বলছে। তো আমি তো বাচিক শিল্পী নই, তথাপিও স্মৃতি যদি অসহযোগিতা না করে, স্কুলে যখন পড়তাম তখনকার পড়া এগুলো, আমি একটা কবিতার অংশ বলি, আপনি দেখবেন মোটামুটি রবীন্দ্রনাথের যে প্রোফাইল, যে মানুষটাকে ধরতে চাচ্ছি অনেকখানি ধরা যায়। এবার ফিরাও মোরে 130 বছর আগে প্রায়, সংসারে সবাই যাবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাঁধা পলাতক বালকের মতো, মধ্যাহ্নে মাঠের মাঝে বিষণ্ণ একাকী তরুচ্ছায়ে, দূর বন গন্ধবহ মন্দ গতি ক্লান্ত তপ্ত বায়ে, সারাদিন বাজাইলি বাঁশি। ওরে তুই ওটা জি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে, কোথা হতে ধ্বনিছে ক্রন্দনে শূন্য তল, কোন অন্ধকারা মাঝে জর্জর বন্ধনে অনাথিনী মাগিছে সহায়। স্ফীতকায় অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শোষী করিতেছে পান, লক্ষ্য মুখ দিয়া বেদনারে করিতেছে পরিহার, স্বার্থোদ্যত অবিচার, সংকুচিত ভীত কৃতদাস লুকাইছে ছদ্মবেশে। এই এক পর্ব। ওই যে দাঁড়ায় নতশির মুখ সবে, ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরি, নাহি ভস্যে অদৃষ্টিরে, নাহি নিন্দে দেবতারে শরী, মানবেরে নাহি দেয় দোষ, নাহি জানে অভিমান, শুধু দুটি অন্ন খুঁটি, কোনো মতে কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। তাহলে সে অন্ন যখন কেহ কাড়ে,
সে প্রাণে আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে, নাহি জানে কার দাঁড়ে দাঁড়াইবে বিচারের আসে, দরিদ্রের ভগবানে বারে ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে। Found a concrete synthesis within a wide orbit of creative vision of one man, Tagore indeed. Tagore spans the last 50 years of Bengal's history with apparently disjointed sketches integrated into one whole, synthesized by a spiritual vision. এই প্রসঙ্গে আরেকটা উদ্ধৃতি দিচ্ছি। রবীন্দ্রনাথের শতবর্ষে আপনাদের অনেকেরই পড়া মনে থাকবে, অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের হিমসেলফ এ ট্রু পোয়েম, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা। তাতে তিনি আমাদের সাবধান করেছেন। মন্তব্যটা হচ্ছে, স্টাডি হিম, আমাদের উদ্দেশ্য স্টাডি হিম কামলি, স্টেডিলি, অ্যাভয়েডিং অল ইম্পেচুয়াসিটি। তার কারণ হচ্ছে, কারণ আমরা পড়ছি দি থট অফ এ টাইটন। উনি তার সঙ্গে আরো বলেছেন, নাথিং অ্যাপার্টেনিং টু ম্যান was alien to him, and so he travelled often in life's common way and wrote about what he saw and felt on diverse matters, the educational thought and politics, economics and social affairs. This man who could float at will on the wings of poesy and whose eye could glance from heaven to earth, from earth to heaven, contributed things that were significant not only to his own country but to the world as well. এখানে তো তিনি বিশ্ব মানব, আর এই বিশ্ব মানবতা দিয়েই তো তার শেষ পরিচয়। তো সুতরাং যে কটা পয়েন্ট আমার মনে হচ্ছিল যে আজকে নিয়ে যাবার মতো বাড়িতে, যে আমরা তো শিখতেই এসেছি, আরম্ভই বলা হয়েছে, আমাদের বলেছিলেন অধ্যাপিকা আরম্ভ, তাকে তো দেখছি না, আমাদের চলে গেছেন, যে আমরা এখানে কিন্তু আজকে শিখতে এসেছি। অবশ্যই আমরা একটু স্যার বললেন ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রাক্তন অধ্যাপক, যে অনেক কিছু শিখলাম। সত্যি আমরা সবাই মিলেই অনেক কিছু শিখলাম। আমি কি শিখছি, ওনাকে যদি আমরা আজকের দিনের আলোচনার প্রেক্ষিতে কি বেরিয়ে আসি, কার সম্পর্কে যিনি বেঁচেছিলেন 81 বছর, লিখেছেন প্রায় 70 বছরের বেশি, এবং কোনো জায়গা আমাদের জন্য রেখে যায় নাই। উনি তো লিখে গেছেন, আমরা পড়ে উঠতে পারিনি, এখনো না। আর তাহলে বাকি থাকতো কি, আমি দেখলাম এখানে নাচ হয়েছে, গানও হয়েছে, আবৃত্তি বোধহয় হয় নাই। তো আমি তো বাচিক শিল্পী নই ধরা যায়। এবার ফিরাও মোড়ে 130 বছর আগে প্রায়, সংসারে সবাই যবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাঁধা পলাতক বালকের মতো, মধ্যাহ্নে মাঠের মাঝে বিষণ্ণ একাকী তরুচ্ছায়ে, দূর বন গন্ধবহ মন্দ গতি ক্লান্ত তপ্ত বায়ে, সারাদিন বাজাইলি বাঁশি। ওরে তুই ওটাজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে, কোথা হতে ধনেছে ক্রন্দনে শূন্যতল, কোন অন্ধকারা মাঝে জর্জর বন্ধনে অনাথিনী মাগিছে সহায়। স্ফীতকায় অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান, লক্ষ্য মুখ দিয়া বেদনারে করিতেছে পরিহাস, স্বার্থোদ্ধত অবিচার, সংকুচিত ভীত কৃতদাস লুকাইছি ছদ্মবেশে। এই এক পর্ব। ওই যে দাঁড়ায় নতশির মুখ সবে, ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরি,
নাহি ভস্যে অদৃষ্টেরে, নাহি নিন্দে দেবতারে শরী, মানবের নাহি দেয় দোষ, নাহি জানে অভিমান, শুধু দুটি অন্ন খুঁটি, কোনো মতে কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। তাহলে সে অন্ন যখন কেহ কাড়ে,